যে সমস্ত চাকরি প্রার্থী 2025 সালে WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি বিষয়ক পরীক্ষায় বসতে যাচ্ছেন এবং যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সেমিস্টার 1 এবং ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আমরা বিগত দুটি ক্লাস ধরে ফিগার অফ স্পিচ বা রেটোরিক করছিলাম এবং আজকের এই ক্লাসেও আমরা রেটোরিকের আরও বেশ কিছু ভাগ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফিগার অফ স্পিচ বেসড অন সিমিলারিটি তার উপর আলোচনা করেছি এবং সেখানে আমরা 5টা ফিগার অফ স্পিচ করেছি। আর আজকের এই ক্লাসে আমরা ফিগার অফ স্পিচ বেসড অন ডিফারেন্স অর কন্ট্রাস্ট মানে বৈপরীত্যের উপরে ভিত্তি করে যে ফিগার অফ স্পিচগুলো হয় তার উপরে আলোচনা করব এবং এটার পরে আমরা ফিগার অফ স্পিচ বেসড অন সাউন্ড সেটা নিয়েও আলোচনা করব। ওকে, মানে আজকের ক্লাসেতে আমরা দুটো ভাগের সমস্ত ফিগার অফ স্পিচ নিয়েই আলোচনা করব এবং এই সমস্ত ফিগার অফ স্পিচগুলোই সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফিগার অফ স্পিচ বেসড অন ডিফারেন্স অর কন্ট্রাস্টের মধ্যে 6টা ভাগ আমরা লক্ষ্য করি। তার প্রথমটি হচ্ছে অ্যান্টিথিসিস। হোয়াট ইজ অ্যান অ্যান্টিথিসিস? অ্যান্টিথিসিস কাকে বলে? ইন দিস ফিগার অফ স্পিচ কন্ট্রাস্টেড আইডিয়াস অফ ওয়ার্ডস are set against each other in a balanced form for the sake of emphasis. অ্যান্টিথিসিস হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেখানেতে দুটো বিপরীতধর্মী ওয়ার্ডকে পাশাপাশি বসানো হয় এবং এই দুটি বিপরীতধর্মী ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে কবিরা সাধারণত একটা জোড় মানে কোনো একটা জিনিসকে জোরালোভাবে উপস্থাপন করেন। অ্যান্টিথিসিস ইজ দ্য ফিগার অফ স্পিচ which is based on contrast. There are two contrasting ideas of words placed side by side for the sake of greater emphasis. দুটো বিপরীতধর্মী শব্দ বা ফ্রেজকে আমরা পাশাপাশি বসিয়ে খুব জোরালোভাবে কোনো বক্তব্যকে উপস্থাপন করি। দুটো বিপরীত যখন বিপরীত পাশাপাশি বসে তখন যে বক্তব্যটা উঠে আসে তার মধ্যে অনেকটা জোর লক্ষ্য করা যায়। এটাই হলো অ্যান্টিথিসিসের কাজ। This figure consists in an explicit statement of an implied contrast. যে বিপরীত দুটো ধারণা লুকিয়ে রয়েছে সে দুটোকে একদম সামনাসামনি প্রকাশ করাটাই হচ্ছে অ্যান্টিথিসিসের কাজ। দুটো ওয়ার্ডের যে নির্দিষ্ট মানে আছে সেগুলো সেই ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু অ্যান্টিথিসিস এই পাশাপাশি এই ওয়ার্ড দুটোকে বসিয়ে তাদের মানেটাকে একদম সরাসরি পাঠকের সামনে উপস্থিত করে। হিসাবে আমরা বলতে পারি ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড এটা একটা কথা যে আমরা একত্রে থাকলে টিকে থাকি, ডিভাইডেড উই ফল মানে যদি আমরা একত্রে না থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাই। যখনই এটাকে পাশাপাশি বসানো হচ্ছে একটা গ্রেটার এমফ্যাসিস সেই বিষয়টাকে খুব তীব্রভাবে বোঝানো হচ্ছে যে আমরা যদি একত্রে না থাকি আমরা ভেঙে যাব। যেমন ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ কিছু স্থির করে কিন্তু ভগবান সেই স্থিরীকৃত বিষয়টা মানুষ যেটা স্থির করে সেটা ভেঙে দেয়। এটাকে যদি আলাদা আলাদা করে বলি, মানুষ কিছু প্রস্তাব করে বা ভগবান মানুষের প্রস্তাব ভেঙে যায়, তাতে যতটা না জোর তৈরি হয় সেই কথাটার যতটা না ইম্প্যাক্ট তৈরি হয়, কিন্তু মানুষ কিছু তৈরি করে ভগবান সেটাকে ভেঙে দেয়, এর ইম্প্যাক্টটা অনেক বেশি। ঠিক আছে, যেমন লিখে দিচ্ছি টু কন্ট্রাস্টেড আইডিয়াস আর ব্রট ইন টু কন্ট্রাস্ট ফর দ্য সেক অফ এমফ্যাসিস। দুটো বিপরীতধর্মী বক্তব্যকে আমরা পাশাপাশি বসাই, দুটো বিপরীত ওয়ার্ডকে আমরা পাশাপাশি বসাই এবং তার মাধ্যমে একটা গ্রেটার ফোর্স তৈরি হয়। এটা হলো অ্যান্টিথিসিসের কাজ। নেক্সট যে ফিগার অফ স্পিচ সেটা হলো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মোটামুটি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ধাপে ধাপে কোনো আবেগের মানে উত্তরণ। যখন একটা আবেগ আমাদের মনের মধ্যে জন্ম হয় এবং সেটা ধাপে ধাপে যখন বেড়ে ওঠে সেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। ধীরে ধীরে ওঠা, এই উপরে ওঠার প্রসেসটা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স এটা কামস ফ্রম গ্রিক ক্লাইম্যাক্স। প্রাচীন গ্রিসে ক্লাইম্যাক্স বলে একটা শব্দ ছিল যার মানে হচ্ছে ল্যাডার বা সিঁড়ি। KLIMAX, ক্লাইম্যাক্স এটা একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হলো ল্যাডার বা সিঁড়ি। ধীরে ধীরে যেমন সিঁড়িতে মানুষ একটার পর একটা ধাপে উপরে ওঠে, তেমনি আমাদের আবেগকে একটার পর একটা ধাপে ধীরে ধীরে উপরে তোলা হচ্ছে ক্লাইম্যাক্সের কাজ। তা ক্লাইম্যাক্সের সংজ্ঞা কি? ইন দিস ফিগার অফ স্পিচ এ সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াস আর প্রেজেন্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সেন্স রাইজেস, যে আবেগটা সেটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয় বাই সাকসেসিভ স্টেপস টু হোয়াট ইজ মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইমপ্রেসিভ। যত উপরে উঠবো ক্লাইম্যাক্সের তত আমরা দেখবো আমাদের আবেগটা ধীরে ধীরে আরও উপরে উঠছে। মানে খুব লো লেভেল থেকে আমরা যখন হাই থিঙ্কিংয়ে পৌঁছে যাই সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা
একদম প্রথমে শুরু হয়ে ধীরে ধীরে ধাপে ধাপে আবেগটা যখন সর্বোচ্চ শিখরে পৌঁছায় সেটাই ক্লাইম্যাক্স। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, আই কাম, আই স, আই কনকার্ড। বিখ্যাত কথা, ভিনি, ভিডি, ভিসি। আই কাম, আই স, আই কনকার্ড। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। আমি এলাম প্রথম ধাপ, আমি দেখলাম দ্বিতীয় ধাপ, আমি জয় করলাম। এটা হলো তৃতীয় ধাপ। এই যে ল্যাডারের মতো উঠছে আইডিয়াটা, এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। যেমন আর একটা হচ্ছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এটা ইউলিসিসে আছে। ক্লাস 12-এর ছেলেরা তোমরা একটু ভালো করে শুনে নেবে, এবং যারা চাকরি প্রার্থী তারাও ভালো করে শুনে নেবেন, কারণ এটা প্রায়ই আসে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। টু স্ট্রাইভ মানে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা, টু সিক মানে সেটাকে পাওয়ার বাসনা, টু ফাইন্ড মানে সেটাকে খোঁজা, এবং নট টু ইল্ড এবং কোনো কিছুর জন্য দুঃখ না করা। এই যে ধাপে ধাপে বক্তব্যটাকে ধাপে ধাপে উপর দিকে তোলা হচ্ছে, এটাই হলো ক্লাইম্যাক্স। ওকে, নেক্সট হচ্ছে ঠিক ক্লাইম্যাক্সেরই উল্টো হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস। ক্লাইম্যাক্সের ঠিক উল্টো যে ফিগার অফ স্পিচটা আমরা পাই সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস, যেখানে উঁচু থেকে নিচেতে নামা হয়। মানে একটা উঁচু আইডিয়া থেকে ধীরে ধীরে আমরা একটা লোয়ার লেভেল বা লোয়ার আইডিয়াতে চলে আসি, যার ফলে একটা লুডিক্রাস এফেক্ট বা একটা হাস্যস্কর পরিস্থিতির জন্ম হয়। তাকে আমরা বলি অ্যান্টি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে যেমন নিচ থেকে উপরে উঠি এবং আমাদের আবেগটা ধীরে ধীরে খুব উন্নত চিন্তা ভাবনার স্তরে বা উন্নত মানসিকতায় পৌঁছে যায়, অ্যান্টি ক্লাইম্যাক্স ঠিক উপর থেকে আবেগটাকে নিচের দিকে নামিয়ে আনা হয়। তার ফলে কি হয়, একটা হাস্যস্কর পরিস্থিতির জন্ম হয়। এটাই হলো অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোসের কাজ। কি সেটা? জাস্ট দ্য অপোজিট অফ ক্লাইম্যাক্স অ্যান্ড কনসিস্ট ইন এ লুডিক্রাস ডিসেন্ট ফ্রম দ্য হায়ার টু দ্য লোয়ার থটস, ফ্রম দ্য লফটি টু দ্য কমনপ্লেস আইডিয়াস। এটা ঠিক ক্লাইম্যাক্সের বিপরীত, এবং এটাতে কি হয়, একটা লুডিক্রাস বা হাস্যস্কর এফেক্ট তৈরি হয়। কিভাবে? ফ্রম দ্য হায়ার টু দ্য লোয়ার থট। একটা উঁচু আইডিয়া থেকে আমরা খুব নিচু আইডিয়াতে চলে আসি। সিঁড়ি দিয়ে যেমন নিচে নামা হয়, তেমনি একটা উঁচু আইডিয়া থেকে ধীরে ধীরে যখন নিচু আইডিয়াতে আসি, তখন আমরা অ্যান্টি ক্লাইম্যাক্সের জন্ম দিই। এই অ্যান্টি ক্লাইম্যাক্সের মাধ্যমে হাস্যরসের জন্ম হয়। ঠিক আছে? ফ্রম দ্য লফটি টু দ্য কমনপ্লেস আইডিয়া। লফটি মানে খুব উঁচু ধারণা থেকে খুব নিচু ধারণাতে আচমকা যখন নেমে আসা হয়, সেটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস। উদাহরণ কি? হি লস্ট হিজ ওয়াইফ, হিজ চাইল্ড, হিজ গুডস অ্যান্ড হিজ ডগ অ্যাট ওয়ান ফুল সুইপ। সে তার স্ত্রী, তার সন্তান, তার দামি জিনিসপত্র এবং তার কুকুরকে এক ধাক্কাতেই হারিয়েছে। এই যে উদাহরণটা দেখুন, যে সে তার স্ত্রীকে হারাচ্ছে। স্ত্রী তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার। একটা উঁচু আইডিয়া, সে তার প্রথমে স্ত্রীকে হারাচ্ছে, তারপরে এক ধাপ আইডিয়াটা নেমে এলো, সে তার সন্তান বা চাইল্ডকে হারাচ্ছে, তারপরে আইডিয়াটা আর এক ধাপ নেমে এলো, সে তার মূল্যবান জিনিসপত্র। স্ত্রীর থেকে সন্তানের গুরুত্ব একটু কম, তার থেকেও মূল্যবান দ্রব্যের গুরুত্ব একটু কম, এবং তারপরে সে কি হারাচ্ছে? সে তার কুকুরকে হারাচ্ছে, যার মূল্য সব থেকে কম। এভাবে ধীরে ধীরে আইডিয়াটা নিচে নেমে আসছে। এই রকম যখন উপর থেকে কোনো একটা লফটি আইডিয়া থেকে নিচে নেমে আসা হয়, তাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস। ওকে, তাই এই তিনটে প্রথমে বললাম, এরপরে এই বোর্ডটা মুছে আমি পরের তিনটে, মানে এই সিরিজেরই পরের যে তিনটে আছে সেই তিনটেকে লিখে আপনাদের সঙ্গে আলোচনা করি। ফিগার্স বেসড অন ডিফারেন্স অর কন্ট্রাস্টের 4 নম্বর ফিগার হলো এপিগ্রাম। হোয়াট ইজ অ্যান এপিগ্রাম? Epigram is an apparent contradiction in language which, by causing a temporary shock, rouses our curiosity or attention to some deeper meaning underlying it. এপিগ্রামের কাজ হলো অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে একটা বিপরীতধর্মী মতকে প্রকাশ করা। যে বিপরীতধর্মী মতটা প্রথমে শুনলে আমাদেরকে ধাক্কা দেয়, আমাদেরকে একটা শকের মধ্যে নিয়ে যায়, কিন্তু যখন আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, তখন আমরা দেখি যে কথাটা বলা হচ্ছে সেই কথাটার যে অন্তর্নিহিত অর্থ সেটা আসলে সত্যি। মানে প্রাথমিকভাবে এপিগ্রাম শুনলে মনে হয় এটা ফলস,
কিন্তু যখন আমরা ঠান্ডা মাথায় বিচার করি তখন আমরা দেখি এপিগ্রামের মাধ্যমে আসলে একটা খুব গভীরতর সত্যকেই প্রকাশ করা হয়। সো এপিগ্রাম ইজ অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন ইন ল্যাঙ্গুয়েজ হুইচ কজেস আ শক। এপিগ্রাম হচ্ছে ভাষার মধ্যে একটা বিপরীত মতের প্রকাশ এবং সেটা আমাদেরকে একটা ধাক্কা দেয়, প্রাথমিকভাবে ধাক্কা দেয়, কিন্তু যখন আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি দেখি যে কথাটা বলা হচ্ছে তার গভীরে একটা সত্যি লুকিয়ে আছে। উদাহরণটা দেখলে বোঝা যাবে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। শিশু হচ্ছে ভবিষ্যতের বাবা। যখন আমরা শিশুর কথা বলছি, হঠাৎ আমি যদি বলি শিশু হচ্ছে ভবিষ্যতের বাবা, মানে শিশুর সঙ্গে বাবা সম্পূর্ণ দুটো বিপরীত আইডিয়া। শিশু একদমই জন্মের প্রথমে, আর বাবা একজন ম্যাচিওর লোক। কাজে শিশুকে বাবার সঙ্গে তুলনা যখন করছি, এই যে তুলনা, এটা প্রথমে মনে হয় একটা অবাস্তব তুলনা এবং প্রাথমিকভাবে একটা ধাক্কা দেয়। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান বললে আমাদের মধ্যে একটা ধাক্কা লাগে, কিন্তু যখন আমরা খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব তখন আমরা দেখব একটা শিশু জন্মের পরেই এমন কিছু গুণের বহিঃপ্রকাশ ঘটায় যেটা দেখে একটা আইডিয়া করাই যায় যে সে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। এই জন্যই বলা হয় দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। আমি এখানে সেটাকে ইলাবোরেট করে বলেও দিয়েছি, দো দেয়ার ইজ এ ভার্বাল কন্ট্রাডিকশন ইন দ্য স্টেটমেন্ট, একটা কথাটার মধ্যে একটা বৈপরীত্য রয়েছে, বাট এ কেয়ারফুল এক্সামিনেশন রিভিলস দ্যাট দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রুথ ইন দ্য স্টেটমেন্ট। খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবো যে এটার মধ্যে একটা সত্যি লুকিয়ে আছে। দ্য হ্যাবিটস অ্যান্ড inclinations of a child give us almost a complete and correct idea of what he will be when he grows up. একটা ছেলে বা একটা শিশু যে গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটায় সেটা দেখে ভবিষ্যতে সে কি হবে তার একটা আইডিয়া প্রথমেই পাওয়া যায়। বলা হয় দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। এইটাকে আমরা বলছি এপিগ্রাম। ওকে, নেক্সট যে ফিগার সেটা হচ্ছে অক্সিমোরান। অনেকেই বলেন অক্সিমোরান, কেউ কেউ বলেন অক্সিমোরান। যাই হোক, এই অক্সিমোরান বা অক্সিমোরান এটা হচ্ছে দুটো ওয়ার্ড, দুটো বিপরীত ওয়ার্ড, তাদেরকে জাস্ট পাশাপাশি বসিয়ে একটা এমফ্যাসিস বা জোরের জন্ম দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড অক্সিমোরান। অক্সিমোরান ইজ আ ফিগার অফ স্পিচ হোয়ার টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস অর ফ্রেজেস আর সেট টুগেদার ফর দ্য এমফ্যাসিস অর এফেক্ট। অক্সিমোরান বা অক্সিমোরানটা কি? Oxymoron or oxymoron is a figure of speech where two contradictory words or phrases are set together for emphasis or effect. Oxymoron বা oxymoron হলো দুটো বিপরীত শব্দ বা ফ্রেজের পাশাপাশি বসিয়ে একটা এফেক্ট, একটা এমফ্যাসিস, একটা জোরকে উপস্থাপন করা। দুটো বিপরীতধর্মী ওয়ার্ড হতে হবে বা দুটো বিপরীতধর্মী ফ্রেজ হতে হবে এবং তারা ঠিক পাশাপাশিই বসবে, তাদের মাঝখানে কিচ্ছু থাকবে না, পাশাপাশি বসবে এবং এই দুটো বিপরীতধর্মী ওয়ার্ড বা ফ্রেজ পাশাপাশি মানে একসঙ্গেই তারা বসবে পরপর। সে দুটো বসে একটা এমফ্যাসিস বা একটা জোরের জন্ম দেয়, তাকে বলি আমরা অক্সিমোরনের। সব থেকে ভালো উদাহরণ পাওয়া যায় মিল্টনের প্যারাডাইস লস্টে, ডার্কনেস ভিজিবল। সব থেকে যে অক্সিমোরনটা মানে হামেশাই আমরা এটা ব্যবহার করি, ডার্কনেস ভিজিবল মানে অন্ধকারেতেও দেখা যাচ্ছে। ডার্কনেস এটা একটা আইডিয়া, ভিজিবল মানে দেখা, অন্ধকার একটা আইডিয়া, আর দর্শন যেটা আলোতে সম্ভব সেটা একটা আইডিয়া। দুটো এরকম বিপরীত আইডিয়াকে ঠিক পাশাপাশি বসাচ্ছি একটা এফেক্ট বা একটা জোরের জন্ম দেওয়ার জন্য। কি জোর? যে অন্ধকারেও যারা জ্ঞানী বা গুণী ব্যক্তি, যাদের মাইন্ডস আই আছে, মনের চোখ আছে, তারা দেখতে পান, সেটাকেই প্রেজেন্ট করা হচ্ছে, ডার্কনেস ভিজিবল। তেমন আরও কিছু উদাহরণ হচ্ছে লাইফ ইজ বিটার সুইট। জীবন হচ্ছে তেতো কিন্তু মিষ্টি। বিটার তেতো, সুইট মিষ্টি। জীবন হচ্ছে তেতো মিষ্টি। তেতো মিষ্টি মানে জীবনেতে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো স্বাদ তেতো, কিন্তু আলটিমেটলি জীবনটা যখন পুরো জীবনটাকে কাটানো হয় তখন সেটা একটা মিষ্টির মতো লাগে। এটাকেই বলা হয় লাইফ ইজ বিটার সুইট। বিটার একটা কন্ট্রাডিক্টরি আইডিয়া, সুইট একটা কন্ট্রাডিক্টরি আইডিয়া, দুটোকে পাশাপাশি বসিয়ে একটা এমফ্যাসিস তৈরি করা হচ্ছে। আরও আছে যেমন হি ইজ কেয়ারফুলি কেয়ারলেস। কেয়ারফুলি কেয়ারলেস দুটো বিপরীত আইডিয়া। কেয়ারফুলি কেয়ারলেসের মাধ্যমে আমরা কি বোঝাই? এমন একটা বিষয়ে সে মগ্ন, সে বাস্তবের সব কিছুই ভুলে যাচ্ছে। এটা হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেসের মাধ্যমে আমরা বোঝাই। হি লিভড এ লাইফ অফ অ্যাক্টিভ আইডলনেস। অ্যাক্টিভ আইডলনেস, সে একটা কর্মমুখর, কর্মহীন সময় কাটাচ্ছে। কর্মমুখর বা কর্মব্যস্ত, কর্মহীন সময় মানে কি? সে একটা সময় প্রচুর কর্ম করেছে এবং সে এখন রেস্ট নিচ্ছে, মানে রেস্ট পাচ্ছে। এই যে একটা আইডিয়াকে প্রেজেন্ট করা হচ্ছে, মানে আপনি যদি কর্ম করেন
তাহলে আপনিও একসময় রেস্টের অধিকারী। এই আইডিয়াটাকে প্রেজেন্ট করা হচ্ছে, এরকম দুটো বিপরীতধর্মী ওয়ার্ড বা আইডিয়াকে পাশাপাশি বসানো হয় এবং একটা এফেক্টের জন্ম দেওয়া হয়, সেটাকে আমরা বলছি অক্সিমোরান বা অক্সিমোরান। ওকে, এবং এই গ্রুপের শেষ যেটা, সেটা হচ্ছে প্যারাডক্স। হোয়াট ইজ আ প্যারাডক্স? প্যারাডক্স ইজ অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন। প্যারাডক্স হচ্ছে সম্পূর্ণ একটা বিপরীত আইডিয়ার প্রেজেন্টেশন। একটা আইডিয়া সেটা সম্পূর্ণ বিপরীত, সেই আইডিয়াটাকে প্রেজেন্ট করা হচ্ছে। অ্যাট ফার্স্ট রিডিং ইট মে সিম অ্যাবসার্ড অর ইম্পসিবল, বাট অন এক্সামিনেশন ইট ইজ ফাউন্ড টু এক্সপ্রেস ইন এ মেমোরেবল ওয়ে এ ট্রুথ। প্রথমে পড়লে, প্যারাডক্স পড়লে মনে হয় যে এটা অবাস্তব, এটা হতেই পারে না, কিন্তু যখন খুব ঠান্ডা মাথায় বিবেচনা করা হয়, মানে প্যারাডক্সটা অনেকটাই এপিগ্রামের মতোই, কিন্তু প্যারাডক্সে একটা টোটাল আইডিয়াটাই প্রেজেন্ট যেটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ বিপরীত একটা আইডিয়া, এবং প্রথমে এটা শুনে মনে হয় এটা সম্পূর্ণ অবাস্তব, কিন্তু খুব ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মধ্যে একটা গভীর সত্য নিহিত আছে। একটা উদাহরণ দিলেই এটা ভালো করে বুঝতে পারবেন। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। বিজয়ীর পথ সেটা নিয়ে যায় কবরে, বিজয়ীর পথ শেষ পর্যন্ত যায় কবরে। যে বিজয় পাবে সে কেন কবরে যাবে? মানে এই আইডিয়াটা প্রথম শুনলে মনে হয় একটা অ্যাবসার্ড কথা বলা হচ্ছে। যে বিজয়ী সে তো রাজসিংহাসনে বসবে, সে কবরে যাবে কেন? কবরে যে পরাজিত সে কবরে যাবে, সে মারা যাবে, সে কবরে যাবে, কিন্তু বিজয়ী কেন কবরে যাবে? এই আইডিয়াটা, এটা একটা পুরো আইডিয়া। এই আইডিয়াটা শুনলে মনে হয় এটা একটা টোটালি অ্যাবসার্ড আইডিয়া, কিন্তু খুব ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে যতই ক্ষমতাবান হোক, যে যতই বিজয় পাক, তাকে জীবনের শেষে মানে একটা না একটা সময় তাকে কবরে যেতেই হবে। মানে ডেথ ইনএভিটেবল। মানুষের জীবনে মৃত্যু হচ্ছে পরম বাস্তব। কাজেই যে যতই ক্ষমতাশালী হোক, যে যতই রাজ্য জয় করুক, একটা না একটা সময় তাকে কবরে যেতেই হবে। কাজেই ইচ অ্যান্ড এভরিবডি হ্যাজ টু ডাই। এই যে আইডিয়া কত সুন্দর করে এখানে বলা হয়েছে, দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। প্রথমে শুনলে এটা মনে হয় একটা অ্যাবসার্ড আইডিয়া, কিন্তু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে বোঝা যায় যে এর মধ্যে একটা অন্তর্নিহিত সত্য রয়েছে। ফার্স্ট ইট সাউন্ড অ্যাবসার্ড, বাট ইট স্টেটস অ্যান ইম্পর্টেন্ট ট্রুথ, that is the final end of human life, however glorious its achievements is death. যতই বিজয় পাও, যতই জীবনে উন্নতি করো, কিন্তু আলটিমেটলি সবাইকে সেই কবরে যেতে হবে। সেই আইডিয়াটা এখানে বোঝানো হয়েছে। এটাই হলো প্যারাডক্স, যেখানে আমরা পাই একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, একটা পরম বৈপরীত্য, কিন্তু সেই বৈপরীত্যটা আসলে একটা গভীর সত্যকেই আমাদের সামনে প্রকাশ করে। ওকে, তাহলে এই গ্রুপটা হয়ে গেল ফিগার বেসড অন ডিফারেন্স অর কন্ট্রাস্টে। এই 6টা ফিগার অফ স্পিচ আমরা পাই। এরপরে শুনুন ফিগার বেসড অন সাউন্ড, মানে শব্দের উপরে নির্ভর করে যে ফিগার অফ স্পিচগুলোকে একটা গ্রুপের মধ্যে রাখা হয়, সেগুলো নিয়ে আলোচনা করি। সেখানে 3টে আছে, সেই 3টেকে আলোচনা করে আজকের এই ক্লাসটা শেষ করব এবং নেক্সট দিন আবার বাকিগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলুন এটাকে মুছে দিয়ে সেগুলো লিখে আলোচনা করি। ফিগার্স বেসড অন সাউন্ড, এই গ্রুপের মধ্যে আমরা 3টি ফিগার অফ স্পিচকে পাই। একটি হলো ওনোম্যাটোপোইয়া, দ্বিতীয়টি হলো অ্যালিটারেশন এবং তৃতীয়টি হলো প্যারানোমোশিয়া আর পান। এদের মধ্যে অ্যালিটারেশনের অত্যধিক মাত্রায় ব্যবহার আমরা বিভিন্ন কবির কবিতায় লক্ষ্য করি, কাজে ওটা আমাদের খুব ভালো করে জানতে হবে। ওনোম্যাটোপোইয়া এবং প্যারানোমোশিয়া বা পান, তাদেরও ব্যবহার আছে, যদিও তুলনামূলকভাবে কম। চলুন প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ওনোম্যাটোপোইয়া। ওনোম্যাটোপোইয়া কাকে বলে? ওনোম্যাটোপোইয়া ইজ আ ফিগার অফ স্পিচ হোয়ার দ্য সাউন্ড অফ দ্য ওয়ার্ড প্রেজেন্স অর ইকোজ দ্য সেন্স। ওনোম্যাটোপোইয়া হলো এমন একটা ফিগার অফ স্পিচ বা অলঙ্কার যার মাধ্যমে কোনো শব্দের যে সাউন্ড, সেটা শব্দের যে অর্থ বা আবেগ, সেটার সুন্দর করে বহিঃপ্রকাশ ঘটায়। ওনোম্যাটোপোইয়া ইজ a figure of speech where the sound of the words is made to suggest or echo the sense. এই ফিগার অফ স্পিচে শব্দের যে সাউন্ড, তার মাধ্যমে শব্দের যে অর্থ বা শব্দের মধ্যে যে আবেগটা লুকিয়ে আছে সেটাকে প্রকাশ করা হয়। যেমন এই ব্যাং, এই সাউন্ডটা, শব্দের এই সাউন্ডটা আমাদের সামনে একটা দৃশ্যকে ফুটিয়ে তোলে যে কোনো একটা জিনিস বন্দুক থেকে ছিটকে বেরোচ্ছে। যেমন পিং পং, পিং পং এই কথাটা বললেই এই শব্দের যে সাউন্ড, সেটা এই শব্দের যে আবেগ, সেটার কিন্তু সম্পূর্ণ বহিঃপ্রকাশ ঘটায়। পিং পং বললেই আমরা এমন একটা দৃশ্যকে কল্পনা করি যেখানে একটা বল একবার একোট থেকে ওকোট, ওকোট থেকে একোট এরকম লাফিয়ে লাফিয়ে স্থান পরিবর্তন করছে। যেমন হুইসপার, হুইসপার বললেই কেউ যেন আমাদের পাশে হুইসপার, এই যে উচ্চারণটা,
এই শব্দের সাউন্ডটা সেটা যেন আমাদের পাশে কেউ যেন ফিসফিস করে কথা বলছে এরকম একটা আবহাওয়াকে তুলে ধরে। এটাই হলো ওনোম্যাটোপোইয়া। ওনোম্যাটোপোইয়ার খুব ভালো একটা উদাহরণ হলো উইথ হেভি থাম্প এ লাইফলেস লাম্প দে ড্রপ ডাউন ওয়ান বাই ওয়ান। এই যে থাম্প বললেই থপ করে বসে পড়া, মানে শব্দটার যে সাউন্ডটা সেটা শব্দের যে ইকো বা শব্দের যে মিনিং সেটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করছে। লাম্প বললেই একটা স্তূপাকার জায়গা বা একটা স্তূপ সেটা আমাদের সামনে চোখের সামনে ভেসে ওঠে। আবার ড্রপ ডাউন বললেই এই শব্দের যে সাউন্ডটা সেটাই আমাদের সামনে এমন একটা দৃশ্যকে প্রেজেন্ট করে যে একটার পর একটা লোক পড়ে যাচ্ছে। এই রকম যখন সাউন্ড অফ দ্য ওয়ার্ডস ইজ মেড টু সাজেস্ট অর ইকো দ্য সেন্স তাকে আমরা বলি ওনোম্যাটোপোইয়া। ওকে, চলুন এরপরে জেনে নিই হোয়াট ইজ অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যালিটারেশনের অত্যধিক ব্যবহার আমরা বিভিন্ন কবির কবিতায় দেখতে পাই। কি সেটা? দিস ফিগার অফ স্পিচ কনসিস্ট ইন দ্য রিপিটেশন অফ দ্য সেম লেটার অর সিলেবল অ্যাট দ্য বিগিনিং অফ টু অর মোর ওয়ার্ডস। এটা এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একই লেটার বা একই সিলেবেলের রিপিটেশন আমরা লক্ষ্য করি প্রথম দুটি বা তিনটি ওয়ার্ডের মধ্যে সেই রিপিটেশনটা ধরা পড়ে। একটা লাইনের প্রথম দুটো কি তিনটে ওয়ার্ডের মধ্যেই যদি আমরা দেখি কোনো লেটার বা কোনো সিলেবেল সেটা বারবার করে রিপিট হচ্ছে, তখনই আমরা বুঝবো যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। অ্যালিটারেশনের খুব ভালো দুটো উদাহরণ দিই। প্রথম হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এই যে এই সি লেটারটা দেখুন প্রথম তিনটে ওয়ার্ডের মধ্যেই দুবার সিটা রিপিট হয়ে গেছে, পরে আরও একাধিকবার সি এসছে, কিন্তু প্রথম যেটা আমরা বলছিলাম অ্যালিটারেশন আপনারা প্রথমেই বুঝতে পারবেন প্রথম দুই বা তিনটে ওয়ার্ডের মধ্যেই কোনো একটা পার্টিকুলার লেটার বা কোনো একটা পার্টিকুলার এই সিলেবেল সেটা রিপিট হতে শুরু করে। কাজেই এই যে কাট ইওর কোট সি এর রিপিটেশনটা দেখুন প্রথম তিনটে ওয়ার্ডের মধ্যে দুবার হয়ে গেছে। এরকম যদি কোনো লেটার বা কোনো সিলেবেল রিপিট হয় তাকে আমরা বলি অ্যালিটারেশন। কবিতাতে কবিরা সাউন্ড এফেক্ট বৃদ্ধির জন্য বা রেজোনেন্সের জন্য অ্যালিটারেশনের ব্যাপক ব্যবহার করেন। কাজেই অ্যালিটারেশনটা খেয়াল রাখবেন। প্রচুর অ্যালিটারেশনের উদাহরণ আপনারা আপনাদের সিলেবাসে পাবেন, স্টুডেন্টরাও পাবে। নেক্সট হচ্ছে আফটার লাইফ ফিটফুল ফিভার হি স্লিপস ওয়েল। দেখুন আফটার লাইফ ফিটফুল ফিভার প্রথম তিনটে যে ওয়ার্ড তার মধ্যেই এই এফের রিপিটেশন ঘটতে শুরু করছে। আফটার লাইফ ফিটফুল ফিভার হি স্লিপস ওয়েল। লাস্ট হচ্ছে প্যারানোমোসিয়া আর পান। পান আমরা এমনি চলিত ভাষায় বলি, কিন্তু এর রেটোরিক্যাল নেম হচ্ছে প্যারানোমোসিয়া। হোয়াট ইজ প্যারানোমোসিয়া? প্যারানোমোসিয়ার কিছুই না, ইটস আ প্লে অন ওয়ার্ডস। এটা হচ্ছে শব্দের যে অর্থ তার উপরে খেলা। দেখা যাচ্ছে কোনো শব্দের হয়তো দুটো অর্থ আছে, যদি কোনো লেখক বা কবি তার কোনো সেন্টেন্সের মধ্যেই ওয়ার্ডটাকে ইউজ করছেন এবং সেই ওয়ার্ডটার দুটো মানেই তিনি ওই সেন্টেন্সের মধ্যে পুট করে দিচ্ছেন, তাকেই আমরা বলি প্যারানোমোসিয়া অর পান। মানে কোনো একটা রিডার একরকমভাবে সেই সেন্টেন্সের ব্যাখ্যা করবে, অন্য এক রিডার অন্যরকমভাবে সেই সেন্টেন্সের ব্যাখ্যা করবে। এই যে বুদ্ধির খেলা, এটাই হলো প্যারানোমোসিয়া বা পান। এটা ইংরেজি সাহিত্যে প্রচুর ব্যবহার হয়। প্যারানোমোসিয়া গ্রিক ওয়ার্ড প্যারা, যেটার মানে হচ্ছে নিয়ার বা কাছাকাছি, এবং ওনোমা সেটাও একটা গ্রিক ওয়ার্ড, তার মানে হচ্ছে এ নেম। এই দুটো ওয়ার্ডকে মিলে এসছে। গ্রিক ওয়ার্ড প্যারা যার মানে হচ্ছে কাছাকাছি বা নিয়ার, অ্যান্ড ওনোমা সেটাও গ্রিক ওয়ার্ড, তার মানে হচ্ছে এ নেম বা একটা নাম, মানে কোনো একটা নামের কাছাকাছি, কোনো একটা নামের বা কোনো একটা অর্থের কাছাকাছি যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি প্যারানোমোসিয়া। This figure consists in a play upon the various meanings of a word and is seldom used except for jest. প্যারানোমোসিয়া হচ্ছে একটা, যেটা বলছিলাম, শব্দের যে অর্থ তার উপর খেলা, এবং সাধারণত এটাকে ব্যবহার করা হয় জেস্ট বা কৌতুক বা রঙ্গরসিকতার জন্য। প্যারানোমোসিয়া বা পানের ব্যবহার হয় হালকা করে চিমটি কাটার জন্য, যাকে আমরা বলি জেস্ট বা কৌতুক। কৌতুকের উদ্দেশ্যেই প্যারানোমোসিয়ার ব্যবহার। প্যারানোমোসিয়া বা পানের খুব ভালো একটা উদাহরণ দিই। ইফ এ ম্যান লসেস হিজ ওয়াইফ হি পাইন্স ফর এ সেকেন্ড। যদি কোনো মানুষের স্ত্রী বিয়োগ ঘটে তিনি দ্বিতীয়টির জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন। এই যে ফর এ সেকেন্ড, এই ফর এ সেকেন্ড এই গ্রুপ অফ ওয়ার্ডসটার দুটো অর্থ আছে। একটা হচ্ছে ফর এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম, খুব অল্প সময়ের জন্য, আর ফর এ সেকেন্ডের আর একটা অর্থ এখান থেকে বেরোয়, সেটা হচ্ছে ফর আ সেকেন্ড ওয়াইফ। এবং দুটো অর্থকেই এই
সেন্টেন্সটার মধ্যে কম্প্রেস করে দেওয়া হয়েছে। যেমন ইফ এ ম্যান লসেস হিজ ওয়াইফ হি পাইন্স ফর এ সেকেন্ড, ইট মে আইদার মিন ফর এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য, এটাও বোঝানো হচ্ছে। আর ফর এ সেকেন্ড ওয়াইফ এই অর্থতেও এটাকে ব্যবহার করা হচ্ছে। কাজেই ফর এ সেকেন্ড, ফর এ ভেরি শর্ট টাইম, ফর এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম, মাত্র সেকেন্ড সে অপেক্ষা করে, এবং ফর এ সেকেন্ড ওয়াইফ, এই দুটো অর্থেই আমরা এই প্যারানোমাসিয়া বা পানকে ইউজ করি। ওকে, এবং সাধারণত এগুলো জেস্ট বা কৌতুকের উদ্দেশ্যেই প্যারানোমাসিয়ার ব্যবহার হয়। তো যাই হোক, এটা হলো সাউন্ডের মাধ্যমে যে তিনটে ফিগার অফ স্পিচকে আমরা এক জায়গাতে রাখি, সেই তিনটের উদাহরণ। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরের দিনের ক্লাসে আমরা আরও দুটো গ্রুপকে নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, ক্লাসগুলো কেমন লাগছে? আমি কিন্তু কোনো সেরকম রেসপন্স পাচ্ছি না। তার মানে কি আমি বোঝাতে পারছি না বা ঠিকমতো পড়াতে পারছি না? মানে জানান, বা কিভাবে পড়লে আপনাদের সুবিধা হবে সেটাও জানাতে পারেন। আর যদি মনে হয় যে না এরকমভাবেই পড়া দরকার, আমার মনে হয় এরকমভাবেই পড়া দরকার, যাই হোক, যদি আপনাদের সেরকম যদি অন্য কিছু মনে হয় তাও জানাতে পারেন। কারণ আলটিমেটলি আমি এগুলো আপনাদের জন্যই বানাচ্ছি, আমার জন্য না। কাজে যেটাতে আপনাদের সুবিধা হবে সেরকমভাবেই চেষ্টা করা হবে যে যাতে সেটা আপনাদের কাজে আসে। কাজেই উইদাউট এনি হেজিটেশন আমাকে জানাতে পারেন। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে নিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সঠিকভাবে পান। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।